এদিকে পৃথিবী রক্ষায় প্যারিস চুক্তিকে একটি মাইল ফলক হিসেবে দেখছে সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো, সন্তুষ্টি প্রকাশ করছে জলবায়ু ঝুঁকিতে থাকা দ্বীপরাষ্ট্রগুলিও। তবে পরিবেশবাদীরা বলছে কার্বন নিঃসরণ ও ক্ষতিপূরণের মতো বিষয়ে চুক্তির লক্ষ্যমাত্রা যথেষ্ট নয়। জলবায়ু রক্ষায় জাতি ধর্ম নির্বিশেষে একজোট পৃথিবীর মানুষ। ইতিহাসে এমন দৃষ্টান্ত বিরল। প্যারিস সম্মেলনকে তাই দেখা হচ্ছে ইতিহাসের মোড় ঘোরানো ঘটনা হিসেবে। চুক্তিটিকে পৃথিবী রক্ষায় সবচেয়ে বড় সুযোগ বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। কোনো চুক্তি নিখুঁত নয়, এটাও তাই। প্রায় 200টি দেশের অংশগ্রহণে এই আলোচনা ছিল চ্যালেঞ্জিং। প্যারিসে প্রাথমিকভাবে যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা যদি পূরণ করাও হয়, বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ কমানোর বিষয়ে এটা হবে একটা ধাপ মাত্র। শুরুতে তাপমাত্রা বৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 2 ডিগ্রি, যাতে আপত্তি ছিল অস্তিত্বের সংকটে থাকা দ্বীপরাষ্ট্রগুলোর। শেষমেশ ঠিক হয় এই মাত্রা রাখা হবে 2 ডিগ্রির নিচে। তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রির মধ্যে রাখার চেষ্টার কথা বলা হয়েছে। ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর প্রতি যে নজর দেওয়া হয়েছে তাতে আমরা গর্ব ও আত্মবিশ্বাস নিয়ে ফিরতে পারছি। তবে এখনো অসন্তুষ্ট পরিবেশবাদীরা, কারণ কোনো দেশকে কার্বন নিঃসরণের মাত্রা বেঁধে দেওয়া হয়নি। চুক্তি লঙ্ঘন বা প্রতিশ্রুতি ভাঙলে শাস্তি কি হবে তাও নির্দিষ্ট নয়। কার্বন নিঃসরণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা যথেষ্ট নয়। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিতে যারা আছে তাদের জন্য খুব বেশি কিছু নেই এই চুক্তিতে। যেসব দেশ সমস্যার জন্য দায়ী তারা খুব অল্পই দায় নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন চুক্তি অনুযায়ী 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখতে হলে 2050 সালের পর থেকেই জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করতে হবে। এক্ষেত্রে বিকল্প জ্বালানি ব্যবহারের নীতি কি হবে তাও স্পষ্ট নয় চুক্তিতে। তৌহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জলবায়ু সম্মেলনে উষ্ণতা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে সম্মত হয়েছেন বিশ্ব নেতারা। প্যারিস সম্মেলনে তা অনুস্বাক্ষর হয়েছে। 2016 সালের এপ্রিলে আরেক দফা অনুমোদনের পর সই হবে চুক্তি। এই চুক্তির আওতায় বছরে $10,000 কোটি পাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো। 12 ডিসেম্বর ফ্রান্সের প্রেসিডেন্ট এই সম্মেলনের সভাপতি এবং জাতিসংঘের মহাসচিব এসে ঘোষণা করলেন যে পৃথিবীকে বাঁচানোর জন্য আরও বহু বছর ধরে আলোচনা করে সময় ক্ষেপণ করার কোনো অর্থ হয় না। এই প্যারিস থেকেই নতুন যাত্রা শুরু করতে হবে। সবকিছু আমরা পাইনি, কিন্তু অনেকখানি পেয়েছি বলে আমি বলব। একদিন আগেও মনে হচ্ছিল যে হবে না। দীর্ঘদিন ধরে তাপমাত্রা আমরা ভয় পাচ্ছিলাম 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রিতে চলে যাবে। আজকে অ্যাটলিস্ট নির্ধারিত হলো যে পৃথিবী দৃঢ় প্রতিজ্ঞা করছে 2 ডিগ্রির উপরে উঠতে দেবে না। এখানে জলবায়ু পরিবর্তনের কারণ হিসেবে চিহ্নিত হয়ে সেই দায় মাথায় নিয়ে কেউ এসেছিল জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতির বোঝা মাথায় নিয়ে। বাংলাদেশ পরের দলে। বাংলাদেশ স্পেসিফিক চুক্তি তো এটা নয়, কিন্তু তবুও বাংলাদেশের এখান থেকে অনেক কিছু পাওয়ার আছে। বাংলাদেশের মতো দেশ সেগুলিতে বলা আছে তারা অর্থায়নের অগ্রাধিকার পাবে। এবার খুব সহজেই চাওয়া আর পাওয়ার মাঝখানের ব্যবধানটা হিসাব করা যায়। এটা কি ঠিক লিগ্যালি বাইন্ডিং এগ্রিমেন্ট হলো কি না সেটা পরিষ্কার না। 2020 সাল থেকে 100 বিলিয়ন দেওয়া হবে, কিন্তু এখানে অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলো হচ্ছে কে দেবে, কখন দেবে, কোথা থেকে আসবে, সেই বিষয়গুলো এখনো পরিষ্কার নয়। যারা এতদিন পর্যন্ত করেনি, যারা ডেভেলপিং কান্ট্রি, তারাও চাইলে সাউথ সাউথ কোঅপারেশনের মাধ্যমে কিছু ফান্ডিং করতে পারেন। এটা আসলে নিজেদের দায়িত্ব থেকে সরে আসার, উন্নত দেশগুলো তাদের নিজেদের দায়িত্ব থেকে সরে আসার একটা পন্থা মাত্র। এই সম্মেলনের শুরু থেকে আশা আর হতাশা প্রায় সমান্তরাল পথ হেঁটেছে। সারা বিশ্বের শত শত গণমাধ্যমের হাজার হাজার সংবাদকর্মীর সার্বক্ষণিক দৃষ্টি ছিল ঘটনার গতিপথ এবং পরিণতির দিকে। 55% গ্রিনহাউস গ্যাস উৎপাদন করে যারা, তারা যদি সই করলে এটা কার্যকর হয়ে যাবে। যে কোনো দেশ একবার যখন ঢুকার 3 বছর পরে ইচ্ছা করলে বেরিয়ে যেতে পারে। তো একটা চুক্তি করার সময়ই যদি বেরিয়ে যাওয়ার একটা ব্যবস্থা থাকে, তাহলে সেই চুক্তির কি অবস্থা দাঁড়াবে সেটা এখন বলা যাচ্ছে। আমি চুক্তিতে সই করলাম, তারপর করলাম না, তো আমাকে কি করা হবে সেটা সম্বন্ধে কোনো কিছু বলা নাই। এই সম্মেলন থেকে যা যা পাওয়া গেল তাকে কেউ কেউ বলছেন শুরুর শেষ, আবার কেউ কেউ বলছেন শেষের শুরু। তবে সম্মেলন কর্তৃপক্ষ বলছে এই পরিণতির মাধ্যমে হয়তো সবার দাবি পূরণ করা সম্ভব হয়নি, কিন্তু পৃথিবীকে বাঁচানোর জন্য একটা সিদ্ধান্তে আসা জরুরি ছিল। পৃথিবী বাঁচলেই তবে সবার স্বার্থ রক্ষা হবে। মঞ্জুরুল করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, প্যারিস, ফ্রান্স।
প্যারিস জলবায়ু সম্মেলনের চুক্তির বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন পরিবেশবিদ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক ডক্টর আব্দুল মতিন। ডক্টর আব্দুল মতিন, আমরা যে বিষয়টি জানতে চাইছিলাম যে জলবায়ু সম্মেলন থেকে এবার একটি ঐক্যমতে বা চুক্তিতে পৌঁছানো গেছে, আপনার চোখে প্যারিস সম্মেলন কতটা সফল বা কতটা ব্যর্থ? ডক্টর মতিন। ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। আসলে এটার একটা মিক্সড সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। ধরেন কিয়োটো প্রটোকলের পরে আমরা যে আশা নিয়ে দীর্ঘদিন যাবৎ কপ অনুষ্ঠান করে আসছি বিশ্বব্যাপী, সেটার একটা সফলতার বিষয় ছিল যে আমরা আরেকটা সবাই মিলে সম্মত একটা চুক্তি করতে পারি কিনা। সেই অর্থে একটি চুক্তি হয়েছে, ওইটাকে একটা সফলতা বলতে পারেন। কিন্তু এই চুক্তিটি শুধু হলেই হবে না, এটার আরো অনেকগুলি বাস্তব বিষয় এটার পিছনে রয়েছে। সেইগুলির ব্যাপারে প্রবল ব্যর্থতা আছে এই সম্মেলনের। এবং শুধুমাত্র একটি বায়বীয়, আমরা সবাই একমত যে আমাদের গ্যাস নির্গমন বন্ধ করা উচিত। আমরা সবাই একমত যে টেম্পারেচার 1.5 বা ম্যাক্সিমাম 2 পর্যন্ত আমাদের রাখা, রেস্ট্রিক্ট করা উচিত। এই বিষয়টি শুধু এগ্রিড হয়েছে। 2 ডিগ্রি সেলসিয়াসের মানে 2 ডিগ্রি সেলসিয়াসের বৃদ্ধি, 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃদ্ধি রাখা উচিত আগামী 100 বছরে। জি, আগামী 100 বছরে যাতে পৃথিবীর তাপমাত্রা, এই কথাটা নিয়ে আমার জি জি আমি একটু বলি আপনাকে, এই কথাটি নিয়ে আমার কোনো আপত্তি নেই, এটা ঠিক আছে। কিন্তু এটার জন্য প্রয়োজনীয় অন্য যত সব কাজ আছে, এই কোনোটাই পরিষ্কারভাবে ক্লিয়ার হয় নাই এবং কেউ এটাতে ফুল কমিটমেন্টে যায় নাই। এবং এই জন্যই একজন নাসার বিজ্ঞানী বলেছেন যে এটা একটা ফ্রড হয়েছে। নো অ্যাকশন ওয়ানলি প্রমিসেস, শুধু কিছু প্রমিস করা হয়েছে, অ্যাকশন ধর্মী কোনো কাজ হাতে নেওয়া হয় নাই। এটাই হচ্ছে ব্যাপার, সমস্যাটা এখানেই। ডক্টর মতিন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে। ক্ষতিপূরণ আদায়ে অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশের অবস্থান বা সক্ষমতা কিভাবে আপনি দেখেন, বা আপনার পর্যবেক্ষণে বাংলাদেশ কতটা সক্ষম হয়েছে ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে, বা সক্ষম এতদিন ধরে হয়েছে? না, বিষয়টা হচ্ছে যে ক্ষতিপূরণ আদায়ের যে কম্পেনসেশনের যে প্রভিশনটা, এই চুক্তিতে কোনো প্রভিশন অ্যাকচুয়ালি নাই। এখন সবকিছুকে ওয়াইপ আউট করে দেওয়া হয়েছে। যেহেতু তারা অনুগ্রহ করে রাজি হয়েছেন যে তারা টেম্পারেচারটাকে কন্ট্রোল করবেন, গ্রিন হাউস গ্যাস বন্ধ করবেন বা কমাবেন, এইটার কাভারে তারা বাকি যতগুলি বিষয় ছিল আমাদের হিস্টোরিক্যাল রেসপন্সিবিলিটি, তারা ঐতিহাসিকভাবে তারা এটার জন্য দায়ী, আমাদেরকে কম্পেনসেট করতে হবে। এটা ফাইন্যান্সিয়াল, টেকনোলজিক্যাল নলেজ, কোনো বিজনেস হবে না, আইএনডিসি কে ইমপ্রুভ করা হবে, সবকিছু যা, অর্থাৎ এটিকে সফল করার জন্য যাবতীয় যত বিষয়গুলি করণীয় ছিল, তার ভিতরে আপনি যে বক্তব্যটা রেখেছেন যে আমাদের কম্পেনসেশনের বিষয়টি, এগুলি কোনো কিছুকে এখন আর কোনো শর্তের মধ্যে কোনো বাইন্ডিং এ রাখা হয় নাই। এগুলিকে এক অর্থে বলা যায় এগুলিকে স্ক্র্যাপ করে দেওয়া হয়েছে। কাজেই কম্পেনসেশন নিয়ে আমাদের সক্ষমতা তো পরে, আগে যদি পশ্চিমা জগৎ এবং যারা এই গ্যাস উৎপাদন করছেন তারা যদি এটিকে দিতে রাজিই না থাকেন, এটা যদি চুক্তির মধ্যে নাই থাকে, তাহলে আপনি এটাতে আমার পাওয়ার তো কিছু নাই, আমি তো আমার সক্ষমতা একই হবে। ডক্টর মতিন, পরিবেশ সুরক্ষা এবং উন্নয়ন পরস্পর বিরোধী কিনা? উন্নয়নের সাথে পরিবেশ উন্নয়ন কোনো ক্রমে বিরোধী নয়। জি, না 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 না, পরিবেশ সুরক্ষার সাথে উন্নয়নের কোনো বিরোধিতা নাই। এই বিরোধিতাটি তৈরি করা হয়েছে কিছু মতলববাজ প্রশাসক এবং মতলববাজ বিজনেস মহলের দ্বারা এবং দখলদার যারা পরিবেশ নষ্ট করে তাদের দ্বারা। আপনি জানেন যে জাতিসংঘ অনেক আগেই পরিবেশ রক্ষা করেও উন্নয়ন করা যায় এই মর্মে একটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট পলিসি তৈরি করেছে, যেটি সকল দেশের জন্য মেনে চলা উচিত। কিন্তু এই বিষয়টি কেউ মেনে চলেন না। অতএব বেসিক্যালি পরিবেশের সাথে উন্নয়নের কোনো নাই, কোনো শত্রুতা অথবা কোনো রকম দ্বন্দ্ব নাই, সংঘাত নাই। ডক্টর আব্দুল মতিন, আপনাকে অনেক ধন্যবাদ। 1 মিনিট একটি বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে।